আধ ঘন্টার মধ্যেই বেরিয়ে পড়লাম। ছবিটা কি লোপাট হয়ে গেল নাকি মশাই? যেতে যেতে জিজ্ঞেস করলেন লালমোহনবাবু। সেইটাই তো ভয় পাচ্ছি। একদিন ছবির ব্যাপারটা ঠিক ইন্টারেস্ট পাচ্ছিলাম না জানেন। এখন বইটা পড়ে আর ভূদেব রাজার সঙ্গে কথা বলে কেমন যেন একটা নারীর যোগ অনুভব করছি ওই টিনটেরেটোর সঙ্গে। ফেলুদা গম্ভীর। লালমোহনবাবুর ভুল শুধরানোর চেষ্টাও করল না। এবারে হরিপদবাবুর স্পিডোমিটারের কাঁটা আরও চড়িয়ে রাখায় আমরা ঠিক 2 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম। নিয়োগী বাড়িতে এই 3 দিনে যেমন কিছু নতুন লোক এসেছে, নবকুমারবাবুর স্ত্রী ও 2 ছেলে মেয়ে, তেমনি কিছু লোক চলেও গেছে। চন্দ্রশেখরের ছেলে রুদ্রশেখর আজ ভোরে চলে গেছেন কলকাতা। আর বঙ্কিমবাবুও নেই। বঙ্কিমবাবু খুন হয়েছেন। কোনো ভারী জিনিস দিয়ে তার মাথায় আঘাত করা হয় আর তার ফলেই তার মৃত্যু হয়। বেশ বেলা পর্যন্ত তার কোনো হদিশ না পেয়ে খোঁজাখুঁজি পড়ে যায়। শেষে চাকর গোবিন্দ স্টুডিওতে গিয়ে দেখে তার মৃতদেহ পড়ে আছে মেঝেতে, মাথার চারপাশে রক্ত। পুলিশের ডাক্তার দেখে বলেছে মৃত্যু হয়েছে আঘাতের সঙ্গে সঙ্গেই। সময় আন্দাজে রাত 3টে থেকে ভোর 5টার মধ্যে। নবকুমারবাবু বললেন, আপনাকে ফোনে পাওয়া গেল না, তাই বাধ্য হয়েই পুলিশে খবর দিতে হলো। তা ভালোই করেছেন, বলল ফেলুদা, কিন্তু কথা হচ্ছে ছবিটা আছে কি? সেটাই তো আশ্চর্যের ব্যাপার মশাই। আততায়ী যে কে সেটা আন্দাজ করা তো খুব মুশকিল নয়। ভদ্রলোকের হাবভাব এমনিতেই সন্দেহজনক মনে হতো। বোঝাই যাচ্ছিল টাকার দরকার, অথচ আইনের পথে যেতে গেলে সম্পত্তি পেতে অন্তত 6-7 মাস লাগতই। আরও অনেক বেশি, বলল ফেলুদা। 5 বছর আগেও ভূদেব সিং চন্দ্রশেখরের কাছ থেকে চিঠি পেয়েছেন। তাই বুঝি? তাহলে তো ভদ্রলোকের কোনো লিগাল রাইটসই নেই। তাতে অবশ্যই চুরি করতে কোনো বাধা নেই। কিন্তু চুরি হয়নি। ছবি যেখানে ছিল সেখানেই আছে। তাজ্জব ব্যাপার, বলল ফেলুদা। এই জাতীয় ঘটনা সমস্ত হিসেব টিসেব গুলিয়ে দেয়। পুলিশে কি বলছে? এক দফা জেরা হয়ে গেছে সকলের। আসল কাজ তো হলো যে চলে গেছে তাকে খুঁজে পাওয়া। কারণ কাল রাতে এই বাড়িতে ছিলাম আমি, আমার স্ত্রী আর ছেলে মেয়ে, বাবা মা, রবীনবাবু আর চাকর বাকর। রবীনবাবু ভদ্রলোকটি, উনি প্রায় রোজ রাত 1:30-2টো অবধি ওর ঘরে কাজ করেন। চাকরেরা ওর ঘরে বাতি জ্বলতে দেখেছে, তাই সকাল 8টার আগে বড় একটা ঘুম থেকে ওঠেন না। 8টায় ওর ঘরে চা দেয় গোবিন্দ, আজও দিয়েছে। রুদ্রশেখরও যে খুব সকালে উঠতেন তা নয়, তবে আজ 6:30টার মধ্যে উনি উঠে চলে গেছেন। উনি আর ওর সঙ্গে একজন আর্টিস্ট। আর্টিস্ট? আপনি যেদিন গেলেন সেই দিনই এসছেন ওরা কলকাতা থেকে। রুদ্রশেখরই নিয়ে এসেছিলেন স্টুডিওর জিনিসপত্রের একটা ভ্যালুয়েশন করবার জন্য। সব বিক্রি করে দেবেন বলে ভাবছিলেন বোধহয়। ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করে যাননি? হুম। আমি তো জানি কলকাতায় যাচ্ছেন উকিল টুকিলের সঙ্গে কথা বলতে। কাজ হলেই হয়তো আবার ফিরে আসবেন, কিন্তু এখন তো মনে হচ্ছে আর ফিরবেনই না। আমরা একতলায় বৈঠকখানায় বসে কথা বলছিলাম। নবকুমারবাবু বোধহয় আমাদের দোতলায় নিয়ে যাবেন বলে সোফা ছেড়ে উঠতেই ফেলুদা বলল, রুদ্রশেখর যে ঘরটায় থাকতেন সেটা একবার দেখতে পারি কি? নিশ্চয়ই, এই তো পাশেই। ঘরের দক্ষিণ দিকের দরজা দিয়ে আমরা একটা মেঝেতে চিনেমাটির টুকরো বসানো একটা শোবার ঘরে ঢুকলাম। ঢুকেই মনে হলো যেন 19 শতাব্দীতে এসে পড়েছি। এমন খাট, খাটের উপর মশারি টাঙানোর এমন ব্যবস্থা, এমন ড্রেসিং টেবিল, এমন রাইটিং ডেস্ক, কাপড় রাখার এমন আলনা, কোনোটাই আর আজকের দিনে দেখা যায় না। নবকুমারবাবু বললেন, এই ঘরটাতে আগে চন্দ্রশেখরের ভাই সূর্যশেখর অর্থাৎ নবকুমারবাবুর ঠাকুরদা থাকতেন। ঠাকুরদারা শেষের দিকে আর দোতলায় উঠতে পারতেন না, অথচ রোজ সকালে বিকেলে মন্দিরে যাওয়া চাই, তাই একতলাতেই বসবাস করতেন। বিছানা করা হয়নি দেখছি, বলল ফেলুদা। সত্যি, মশারিটা পর্যন্ত এখনও ঝুলে রয়েছে। সকাল থেকেই বাড়িতে যা হট্টগোল, চাকর বাকরেরা সব কাজকর্ম ভুলে গেছে আর কি। পাশের ঘরটায় কে থাকে? ওটায় থাকতেন বঙ্কিমবাবু। 2টো ঘরের মাঝখানে একটা দরজা রয়েছে, কিন্তু সেটা বন্ধ। ফেলুদা রুদ্রশেখরের ঘর থেকে বেরিয়ে এসে বাইরের দরজা দিয়ে ঢুকলো বঙ্কিমবাবুর ঘরে। এ ঘরে স্বভাবতই জিনিসপত্র অনেক বেশি। আলনায় জামা কাপড়, তার নিচে চটি জুতো, টেবিলের উপর কিছু বই, কলম, প্যাড আর একটা রেমিংটন টাইপরাইটার। দেয়ালে টাঙানো কিছু ফটোগ্রাফ, তার মধ্যে একজন সন্ন্যাসী গোছের ভদ্রলোকের। এ ঘরেও বিছানা করা হয়নি, মশারি ঝুলে রয়েছে। ফেলুদা হঠাৎ খাটের দিকে এগিয়ে গিয়ে মশারিটা তুলে ধরল। তার দৃষ্টি বালিশের দিকে। বালিশটা তুলতেই তার তলা থেকে একটা জিনিস বেরিয়ে পড়ল। একটা ছোট্ট নীল বাক্সের মধ্যে একটা ট্র্যাভেলিং অ্যালার্ম ক্লক। এই জিনিস তো আমরা এককালে করতুম মশাই, বললেন লালমোহনবাবু।
আমাদের পাশের ঘরে ছোটো কাকা শুনতেন। পরীক্ষার সময় অ্যালার্ম দিয়ে ভোরে উঠতুম, আর ওর যাতে ঘুম না ভাঙে তাই ঘড়িটা রাখতুম বালিশের নিচে। হুম, বলল ফেলুদা, কিন্তু ইনি অ্যালার্ম দিয়েছিলেন 3:30। 3:30? নবকুমারবাবু অবাক, এবং সেই সময় বোধহয় গিয়েছিলেন চন্দ্রশেখরের স্টুডিওতে। মনে হয় ভয়ানক কিছু একটা সন্দেহ করেছিলেন। সেই সন্দেহের কথাটাই বোধহয় আমায় বলতে চেয়েছিলেন গতবার। এই খুনের আবহাওয়াতেও লালমোহনবাবুর হঠাৎ উৎফুল্ল হয়ে ওঠার কারণ আর কিছুই না। নবকুমারবাবুর 11 বছরের ছেলে আর 9 বছরের মেয়ে দুজনেই বেরিয়ে গেল জটায়ুর অন্ধ ভক্ত। ভদ্রলোককে বৈঠকখানায় সোফায় ফেলে দুজনেই চেপে ধরল, একটা গল্প বলুন, একটা গল্প বলুন। লালমোহনবাবু খুব স্পিডে উপন্যাস লেখেন ঠিকই, তাই বলে কেউ চেপে ধরলেই যে টুথপেস্টের টিউবের মতো গলগল করে নতুন গল্প বেরিয়ে যাবে এমন তো নয়। আচ্ছা বলছি বলে পরপর 3বার খানিক দূর এগোতেই ভাই বোনে চেঁচে ওঠে, আরে আরে, এটা তো সাহারায় শিহরণ, আরে এ তো হন্ডুরাসে হাহাকার, এ তো অমুক, এ তো তমুক। শেষে ভদ্রলোকের কী অবস্থা হলো জানি না, কারণ ফেলুদা নবকুমারবাবুকে বলল যে একবার খুনের জায়গাটা দেখবে। লালমোহনবাবুকে দোতলায় রেখে আমরা 3জনে গেলাম চন্দ্রশেখরের স্টুডিওতে। প্রথমেই যেটার দিকে দৃষ্টি দিয়ে ফেলুদা থেমে গেল সেটা হলো ঘরের মাঝখানের টেবিলটা। এর উপর একটা ব্রোঞ্জের মূর্তি ছিল না, একটা ঘোড়সওয়ার। ঠিক বলেছেন, ওটা ইন্সপেক্টর মণ্ডল নিয়ে গেলেন আঙুলের ছাপ নেওয়ার জন্য। ওর ধারণা ওটা দিয়েই খুন করা হয়েছে। এবার আমরা 3জনই দক্ষিণের দেয়ালের কোণের ছবিটার দিকে এগিয়ে গেলাম। আজ যেন যিশুর জৌলস আরও একটু বেড়েছে। কেউ পরিষ্কার করেছে কি ঘরটাকে, ছবিটাকে? ফেলুদা এক পা করে এগিয়ে গিয়ে ছবিটার একবারে কাছেই গিয়ে দাঁড়ালো। তারপর মিনিটখানেক সেটার দিকে চেয়ে থেকে একটা অদ্ভুত প্রশ্ন করল, ইটালিতে রেনেসাঁসের যুগে কি মিনি শ্যামাপোকা ছিল? মিনি শ্যামাপোকা? নবকুমারবাবুর চোখ কপাল উঠে গেছে। আজকাল 3 রকমের শ্যামাপোকা হয়েছে জানেন তো, মিনি, মিডি আর ম্যাক্সি। ম্যাক্সিগুলো সাদা, সবুজ নয়। মিনিগুলো রেগুলার কামড়ায়। সবুজ মিডিগুলো অবশ্য চিরকালই ছিল। কিন্তু ষড়বিংশ শতাব্দীর ভেনিসে ছিল কি না সে বিষয়ে আমার সন্দেহ আছে। ভেনিসে না হোক, এই বৈকুণ্ঠপুরে তো আছেই, কাল রাত্রেও হয়েছিল। তাহলে দুটো প্রশ্ন করতে হয়। ফেলুদা বলল, প্রাচীন পেন্টিংয়ের শুকনো রঙে সে পোকা আটকায় কী করে? আর যে ঘরে বাতি জ্বলে না সে ঘরে পোকা আসে কী করে? তার মানে যে এই ছবির আসল নয় মিস্টার নিয়োগী। আসল ছবিতে যিশুর কপালে শ্যামাপোকা ছিল না, আর ছবির রঙও এত উজ্জ্বল ছিল না। এই ছবি গত 2-1 দিনের মধ্যেই আঁকা হয়েছে, মূল ছবি থেকে কপি করে। কাজটা রাত্রিরে মোমবাতি বা কেরোসিনের বাতি জ্বালিয়ে করা হয়েছে, আর সেই সময় একটি শ্যামাপোকা ঢুকে যিশুর কপালের কাঁচা রঙে আটকে গেছে। নবকুমারবাবুর মুখ ফ্যাকাশে। তাহলে তাহলে আসল ছবি সরিয়ে ফেলা হয়েছে মিস্টার নিয়োগী, খুব সম্ভবত আজ ভোরেই। এবং কে সরিয়েছে সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন। রুদ্রশেখরের কথা। গুড আফটারনুন মিস্টার নিয়োগী। গুড আফটারনুন। রুদ্রশেখর এগিয়ে এসে সোমানির বিপরীত দিকে একটা চেয়ারে বসলেন। দুজনের মাঝখানে একটা প্রশস্ত আধুনিক ডেস্ক। আপিস ঘরটা শীততাপ নিয়ন্ত্রিত এবং চারিদিক থেকেই বন্ধ, তাই শহরের কোনো শব্দই এখানে পৌঁছবে না। পাশের সেলফের উপরে ঘড়িটা ইলেকট্রনিক, তাই সেটাও নিঃশব্দ। আপনি কি ছবিটা পেয়েছেন? প্রশ্ন করলেন হীরালাল সোমানি। রুদ্রশেখর নিয়োগী কোনো জবাব দেওয়ার পরিবর্তে বললেন, আপনি তো আরেকজনের হয়ে ছবিটা কিনতে চান, তাই না? হীরালাল এক দৃষ্টি চেয়ে রইলেন রুদ্রশেখরের দিকে। ভাবটা যেন তিনি প্রশ্নটা শুনতেই পাননি। আমি সেই ভদ্রলোকের নাম ঠিকানাটা চাইতে এসেছি, বললেন রুদ্রশেখর নিয়োগী। হীরালাল ঠিক সেইভাবেই চেয়ে থেকে বললেন, আমি আবার জিজ্ঞেস করছি মিস্টার নিয়োগী, ছবিটা কি এখন আপনার হাতে? সেটা বলতে আমি বাধ্য নই। তাহলে আমিও ইনফরমেশন দিতে বাধ্য নই। এবার দেবেন কি? রুদ্রশেখর বিদ্যুৎ বেগে উঠে দাঁড়িয়েছে। তার হাতে এখন একটি রিভলভার, সোজা হীরালালের দিকে তাক করা। বলুন মিস্টার সোমানি, আমার জানা দরকার। আমি আজই সেই লোকের সঙ্গে যোগাযোগ করতে চাই। টেবিলের তলায় সোমানির যে তার বাঁ হাঁটু দিয়ে একটি বোতামে চাপ দিয়েছেন এবং দেওয়ামাত্র রুদ্রশেখরের পেছনের একটি ঘরের দরজা খুলে গিয়ে দুটি লোক বেরিয়ে এসে তার পেছনে দাঁড়িয়েছে, সেটা তার জানার উপায় ছিল না। পর মুহূর্তেই রুদ্রশেখর দেখলেন যে তিনি মোক্ষম প্যাঁচে পড়েছেন। একটি লোক তার ডান হাতটা ধরে তাতে মোচড় দেওয়াতে রিভলভারটা এখনই তার হাতে চলে গেছে এবং সেটি এখন রুদ্রশেখরের দিকেই তাক করা। পালাবার কোনো চেষ্টায় ফল হবে না মিস্টার নিয়োগী। এই দুজন লোক আপনার সঙ্গে গিয়ে আপনার কাছ থেকে ছবিটা নিয়ে আসবে। আশা করি আপনি মূর্খের মতো বাধা দেবেন না। 20 মিনিটের মধ্যেই লোক দুজন সমেত রুদ্রশেখর একটা ফিয়াট গাড়িতে করে সদর স্ট্রিটের একটি হোটেলে পৌঁছে গেলেন। আপাত দৃষ্টিতে কোনো অস্বাভাবিক ঘটনা নয়। দুটি লোকের সঙ্গে
রুদ্রশেখর তার ঘরে চলেছেন। দুজনের একজনের হাত কোটের পকেটে ঠিকই, কিন্তু সে হাতে যে রিভলভার ধরা সেটা বাইরের লোকে বুঝবে কী করে? 19 নম্বর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেওয়ার পরই রিভলভার বেরিয়ে এলো কোটের পকেট থেকে। রুদ্রশেখর বুঝলেন কোনো আশা নেই, তাকে আদেশ মানতেই হবে। সুটকেস বিছানার উপর রেখে চাবি দিয়ে ডালা খুলে একটা খবরের কাগজে মোড়া পাতলা বোর্ড বার করে আনলেন চন্দ্রশেখর। যে লোকটির হাতে রিভলভার নেই সেই মোড়কটা ছিনিয়ে নিয়ে খবরের কাগজের র্যাপিং খুলতেই বেরিয়ে পড়ল যীশুখ্রিস্টের ছবি। লোকটার ছবিটা আবার কাগজে মুড়ে পকেট থেকে প্রথমে একটি সিল্কের রুমাল বার করে তাই দিয়ে রুদ্রশেখরের মুখ বাঁধল। তারপর একটি মোক্ষম ঘুষিতে তাকে অজ্ঞান করে মেঝেতে ফেলে নাইলনের দড়ির সাহায্যে আষ্টেপৃষ্ঠে বেঁধে সেইভাবেই ফেলে রেখে দুজনে ঘর থেকে বেরিয়ে গেল। 15 মিনিটের মধ্যে যীশুখ্রিস্টের ছবি হীরালাল সোমানির কাছে পৌঁছে গেল। সোমানি ছবিটার উপর চোখ বুলিয়ে একটি লোকের হাতে দিয়ে বললেন, এটা ভালো করে প্যাক করে রাখো। তারপর অন্য লোকটিকে বললেন, একটা জরুরি টেলিগ্রাম লিখে দিচ্ছি, এক্ষুনি পার্ক স্ট্রিট পোস্ট অফিসে চলে যাও, টেলিগ্রাম আজকের মধ্যেই যাওয়া চাই। সোমানি টেলিগ্রামে লিখলেন, মিস্টার ওয়াল্টার ক্রিকোরিয়ান এন্টারপ্রাইজেস, 14 নম্বর হেনেসি স্ট্রিট, হংকং, অ্যারাইভিং স্যাটারডে 9th অক্টোবর। সোমানি। সন্ধ্যের দিকে ইন্সপেক্টর মণ্ডল এলেন। মহাদেব মণ্ডল নামটা শুনলেই যে একটা গোলগাল দ্বাদশ রুদুস চেহারা মনে হয়, মোটেই সেরকম নয় কিন্তু, বরং একেবারেই উল্টো। লালমোহনবাবু পরে বলেছিলেন, নামের 3 ভাগের 2 ভাগই যখন রোগা তখন এটাই স্বাভাবিক, যদিও সচরাচর এটা হয় না। এখানে অবশ্যই নাম বলতে লালমোহনবাবু দারোগা বোঝাতে চেয়েছিলেন। দেখলাম ফেলুদার নাম যথেষ্ট জানা আছে ভদ্রলোকের। আপনি তো খড়গপুরে সেই জোড়া খুনের রহস্যটা সমাধান করেছিলেন, তাই না? 78-এ যমজ ভাইয়ের একজনকে মারার কথা, কিন্তু কোনো রিস্ক না নিয়ে দুজনকেই খুন করেছিল এক ভাড়াটে গুন্ডা। ফেলুদার খুব নামডাক হয়েছিল সেই কেসটাতে। ফেলুদা বলল, বর্তমান খুনের ব্যাপারটা কি বুঝছেন? খুনি যিনি তিনি তো ভেগেছেন, বললেন ইন্সপেক্টর মণ্ডল। এ বিষয়ে তো কোনো ডাউট নেই, কিন্তু কথাটা হচ্ছে মোটিভ নিয়ে। একটা মহমূল্য জিনিস নিয়ে খুনি ভেগেছেন, সেটা জানেন কি? এটা আবার কী ব্যাপার? এটা আবিষ্কারের ব্যাপারে আমার সামান্য অবদান আছে। জিনিসটা কি? একটা ছবি স্টুডিওতেই ছিল। সেই ছবিটা নেবার সময় বঙ্কিমবাবু গিয়ে বললে পরে খুনটা অসম্ভব নয়। তা তো বটেই। আপনি সাংবাদিক ভদ্রলোকটিকে জেরা করেছেন? করেছি বই কি। সত্যি বলতে কি, দুটি সম্পূর্ণ অচেনা লোক একই সঙ্গে বাড়িতে এসে রয়েছে, এটা খুবই খটকার ব্যাপার, তাই না? ওর উপরেও যে আমার সন্দেহ পড়েনি তা নয়, তবে জেরা করে মনে হলো লোকটি বেশ স্ট্রেট ফরওয়ার্ড, কথাবার্তাও বেশ পরিষ্কার। তাছাড়া যে মূর্তিটা মাথায় মেরে খুন করা হয়েছে বলে আমার বিশ্বাস, তাতে স্পষ্ট আঙুলের ছাপ পাওয়া গেছে। তার সঙ্গে এনার আঙুলের ছাপের কোনো মিল নেই। রুদ্রশেখরবাবুর ট্যাক্সির খোঁজটা করেছেন? WBT 4122। বাহ, আপনার তো খুব মেমরি মশাই। খোঁজ করা হয়েছে বই কি, পাওয়া গেছে সে ট্যাক্সি। রুদ্রশেখরকে এখান থেকে নিয়ে গিয়ে সদর স্ট্রিটে একটা হোটেলে নামায়। সেই হোটেলে খোঁজ করে ভদ্রলোকটিকে পাওয়া যায়নি। অন্য হোটেলগুলোতেও নাম এবং চেহারার বর্ণনা দিয়ে খোঁজ করা হচ্ছে, কিন্তু এখনও কোনো খবর আসেনি। মহামূল্য ছবি যদি নিয়ে গিয়ে থাকে, তাহলে তো সেটাকে বিক্রি করতে হবে। সে কাজটা কলকাতায় হবার সম্ভাবনাই বেশি। সে ব্যাপারে পুরোপুরি ভরসা করা যায় বলে মনে হয় না। আপনি বলছেন শহর ছেড়ে চলেও যেতে পারে, দেশ ছেড়েও চলে যেতে পারে? বলেন কি? আমার যতদূর ধারণা আজই হংকংয়ে একটা ফ্লাইট আছে। হংকং? এই যে আন্তর্জাতিক পুলিশের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে মশাই। হংকং চলে গেল আর মহাদেব মণ্ডল কী করতে পারবে? হংকং যে গেছে এমন কোনো কথা নেই, তবে আপনি না পারলেও আমাকে একবার চেষ্টা করতেই হবে। আপনি হংকং যাবেন? বেশ কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করেন নবকুমারবাবু। আরও 2-1টা অনুসন্ধান করে নিই, বলল ফেলুদা, তারপর ডিসাইড করব। যদি যাওয়া স্থির করেন তো আমাকে জানাবেন। ওখানে একটি বাঙালি ব্যবসাদারের সঙ্গে আমার খুব আলাপ আছে। পূর্ণেন্দু পাল আমার সঙ্গে কলেজে পড়তো। ভারতীয় হ্যান্ডিক্রাফটসের দোকান আছে। সিন্ধি পাঞ্জাবিদের সঙ্গে পাল্লা দিয়ে মন্দ করছে না। বেশ তো, আমি গেলে তার ঠিকানা নিয়ে দেবো আপনার কাছ থেকে। ঠিকানা কেন, আমি তাকে কেবল করে জানিয়ে দেবো। সে আপনাদের এসে মিট করবে এয়ারপোর্টে। প্রয়োজনে তার ফ্ল্যাটেই থাকতে পারবেন আপনারা। ঠিক আছে, ঘুরে আসুন। ফেলুদাকে উদ্দেশ্য করে বললেন মিস্টার মণ্ডল, যদি পারেন আমার জন্য কিছু বিলিতি ব্লেড নিয়ে আসবেন তো মশাই। আমার দাড়ি ভীষণ কড়া, বেশি ব্লেডে সানায় না। মিস্টার মণ্ডল বিদায় নিলেন। যাক, তাহলে শেষমেশ আমাদের পাসপোর্টটা কাজে লাগলো। আমরা 3জনে আমাদের ঘরে গিয়ে বসার পর বললেন লালমোহনবাবু, 2 বছর আগে বম্বের প্রেসিডেন্ট হোটেলের একজন আরব বাসিন্দা খুন হন। ফেলুদার বন্ধু বম্বের ইন্সপেক্টর পটবর্ধন মারফত কেসটা ফেলুদার হাতে আসে।
সেই সূত্রেই আমাদের আবুধাবি যাবার কথা হয়েছিল। সব ঠিক, পাসপোর্ট রেডি। এমন সময় খবর আসে খুনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। কান ঘেঁষে বেরিয়ে গেল। তবে ভাই, আক্ষেপ করে বলেছিলেন লালমোহনবাবু, কাঠমান্ডু ফরেন কান্ট্রি ঠিকই, কিন্তু পাসপোর্ট দেখিয়ে ফরেনে যাওয়ার একটা আলাদা আছে, তাই না? সেই ইয়েটা এবার হলেও হতে পারে। লালমোহনবাবু হংকংয়ে ক্রাইম রেট সম্বন্ধে কি একটা মন্তব্য করতে যাচ্ছিলেন, এমন সময় দরজার বাইরে একটা মৃদু কাশির শব্দ পেলাম। আসতে পারি? সাংবাদিক রবীন চৌধুরীর গলা। ফেলুদা আসুন বড়তে ভদ্রলোক ঘরে ঢুকে এলেন। আমার আবার মনে হলো একে যেন আগে কোথাও দেখেছি, কিন্তু কোথায় সেটা ঠিক বুঝতে পারলাম না। ফেলুদা চেয়ার এগিয়ে দিলেন ভদ্রলোকটির দিকে। আপনি শুনলাম ডিটেকটিভ? বসে বললেন ভদ্রলোক। আগে হ্যাঁ, সেটাই আমার পেশা। জীবনী লেখার কাজটাও অনেক সময় প্রায় গোয়েন্দাগিরির চেহারাই নেয়। এক একটা নতুন তথ্য এক একটা ক্লুয়ের মতো নতুন দিক খুলে দেয়। আপনি চন্দ্রশেখর সম্বন্ধে কোনো নতুন তথ্য পেলেন নাকি? স্টুডিও থেকে চন্দ্রশেখরের দুটো বাক্স আমি আমার ঘরে নিয়ে এসেছিলাম। তাতে বেশিরভাগই চিঠি, দলিল, ক্যাশমেমো, ক্যাটালগ ইত্যাদি। কিন্তু সেই সময় কিছু খবরের কাগজের কাটিংও ছিল। তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ। এই দেখুন। ভদ্রলোক পকেট থেকে একটা খবরের কাগজের টুকরো বার করে ফেলুদার দিকে এগিয়ে দিলেন। তার একটা অংশ লাল পেন্সিল দিয়ে মার্ক করা। তাতে লেখা, এ তো দেখছি ইটালিয়ান ভাষা মশাই। হ্যাঁ, কিন্তু আমি ডিকশনারি দেখে মানে করেছি। এতে বলছে, স্ত্রী ভিক্টোরিয়া ও ছেলে রাজশেখর গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে লা স্কম্পাসা দেল লোরো রুদ্রশেখর নিয়োগী, অর্থাৎ দ্য লস অফ দেয়ার রুদ্রশেখর নিয়োগী। মৃত্যু সংবাদ? ভুরু কুচকে বলল ফেলুদা। রুদ্রশেখর ডেড? চোখ কপালে তুলে বললেন জটায়ু। তা তো বটেই, এবং তিনি মারা যান 1955 সালের 27শে জুলাই। তার সঙ্গে এটাও জানা যাচ্ছে যে তিনি বিয়ে করেছিলেন এবং রাজশেখর নামে তার একটি ছেলেও হয়েছিল। সর্বনাশ! এই যে বিস্ফোরণ মশাই! ফেলুদা খাট ছেড়ে উঠে দাঁড়িয়েছে। আমার নিজেরও সন্দেহ হয়েছিল কি এইভাবে হাতে নাতে প্রমাণ পাওয়া যাবে সেটা ভাবতে পারিনি। আপনি কবে পেলেন এটা? আজই দুপুরে। ইস, লোকটা সটকে পড়ল। কি মারাত্মক ধাপ্পাবাজি! আমি কিন্তু প্রথম থেকেই সন্দেহ করেছিলাম, কারণ আমি কোনো প্রশ্ন করলে উনি হয় এড়িয়ে যাচ্ছিলেন, না হয় ভুল জবাব দিচ্ছিলেন। শেষে অবশ্যই প্রশ্ন করাই বন্ধ করে দিয়েছিলাম। যাকগে, এই নিয়ে এদের এখন কিছু জানিয়ে কোনো লাভ নেই। এখন লোকটাকে ধরা নিয়ে কথা। তারপর অবশ্যই শাস্তি যেটা দরকার সেটা তো হবেই। আপনি সত্যিই গোয়েন্দার কাজ করেছেন। অনেক ধন্যবাদ। নবীনবাবু চলে গেলেন। আমাদের অনেক উপকার করে গেলেন ঠিকই, কিন্তু তাও ওর সম্বন্ধে খটকা লাগছে কেন? ওর শার্টের এক পাশে রক্তের দাগ কেন? ফেলুদাকে বললাম। লালমোহনবাবু ডেকেছেন ডাক্তার এবং বললেন, হাইলি সাসপিশিয়াস। ফেলুদা শুধু গম্ভীরভাবে একটা কথাই বলল, দেখেছি। আমরা সন্ধ্যে 7টায় বৈকুণ্ঠপুর থেকে বেরিয়ে পড়লাম। রওনা দেওয়ার ঠিক আগে নবকুমারবাবু আমাদের সঙ্গে দেখা করতে এসে একটা অপ্রত্যাশিত ব্যাপার করলেন। ফেলুদার হাতে একটা খাম গুজে দিয়ে বললেন, এই নিন মশাই, সামনে আপনাদের অনেক খরচ আছে, এতে কিছু আগাম দিয়ে দিলাম। আমাদেরই হয়ে আপনি তদন্তটা করছেন, এ ব্যাপারে আমার মনে হয় কোনো দ্বিধা নেই। অনেক ধন্যবাদ। আর আমি পূর্ণেন্দুকে কাল একটা টেলিগ্রাম করে দেবো। আপনি যদি যান তাহলে ফ্লাইট নাম্বার জানিয়ে এই ঠিকানায় ওকে একটা তার করে দেবেন। ব্যাস, আর কিচ্ছু ভাবতে হবে না। খামে ছিল 5,000 টাকার একটা চেক। জাল রুদ্রশেখরকে খোঁজার কী করবেন? ফেরার পথে লালমোহনবাবু জিজ্ঞেস করলেন। ওর পাত্তা পাওয়ার আশা খুব কম, যদি বা ভদ্রলোক হংকং গিয়ে থাকেন। গেছে কিনা সেটা জানছেন কি করে? জানার তো কোনো উপায় নেই। তাকে দেশের বাইরে যেতে হলে তার নিজের নামেই যেতে হবে। তার পাসপোর্টও হবে নিজের নামে। নবকুমারবাবুর বাবাকে যে পাসপোর্ট দেখিয়েছিলেন ভদ্রলোক, সেটা জাল ছিল তাতে তো কোনো সন্দেহ নেই। ক্ষীণ দৃষ্টি বৃদ্ধের পক্ষে সেটা ধরার কোনো সম্ভাবনাই ছিল না। কিন্তু এয়ারপোর্টে তো আর সে ধাপ্পা চলবে না। তার আসল নামটা যখন আমরা জানি না, তখন প্যাসেঞ্জার লিস্ট দেখেও কোনো লাভ নেই। তাহলে একটা ব্যাপার হতে পারে। আমার মনে হয় সেই আর্মেনিয়ান ভদ্রলোকের নাম ঠিকানা নিতে জাল রুদ্রশেখরকে একবার হীরালাল সোমানের কাছে যেতেই হবে। সোমানি সম্বন্ধে যা শুনলাম এবং তাকে যতটুকু দেখেছি, তাতে মনে হয় না সে নাম ঠিকানা দেবে। এত বড় দাও সে হাতছাড়া কিছুতেই করবে না। ছলে বলে কৌশলে সে জাল রুদ্রশেখরের হাত থেকে ছবিটা আদায় করবে। তারপর সেটা নিজে নিয়ে হংকংয়ে যাবে সাহেবকে দিতে। তাহলে তো সোমানির নাম খুঁজতে হবে প্যাসেঞ্জার লিস্টে। তা তো বটেই, ওটার ওপরেই তো নির্ভর করছে আমাদের যাওয়া না যাওয়া। লালমোহনবাবু চট করে চোখ কপালে তোলা থেকে বুঝলাম উনি একটা কুইক প্রার্থনা সেরে নিলেন যাতে হংকংটা যাওয়া হয়। যদি যাওয়াও হয় তাহলে চীনে ভাষা শেখার প্রয়োজন হবে কি না জিজ্ঞেস করাতে ফেলুদা বলল, চীনে ভাষার অক্ষর কটা আছে জানেন? কটা? 10,000।
আর আপনার জিভে প্লাস্টিক সার্জারি না করলে চীনে উচ্চারণ বেরোবে না মুখ দিয়ে, বুঝেছেন? বুঝলাম। পরদিন সকালে অফিস খোলার টাইম থেকেই ফেলুদা কাজে লেগে গেল। আজকাল শুধু এয়ার ইন্ডিয়া আর থাই এয়ারওয়েজ হংকং যাওয়া যায় কলকাতা থেকে। এয়ার ইন্ডিয়া যায় সপ্তাহে একদিন, মঙ্গলবার, আর থাই এয়ারওয়েজ যায় সপ্তাহে 3 দিন, সোম, বুধ আর শনি। কিন্তু শুধু ব্যাংকক পর্যন্ত, সেখান থেকে অন্য প্লেন নিতে হবে। আর শনিবার, তাই ফেলুদা প্রথমেই থাই এয়ারওয়েজেই ফোন করলো। 5 মিনিটের মধ্যেই প্যাসেঞ্জার লিস্টের খবর পাওয়া গেল, আর সকালে হীরালাল সোমানি হংকং চলে গেছেন। আমরা সবচেয়ে তাড়াতাড়ি যেতে পারি, অর্থাৎ মঙ্গলবার, মানে তরশু। তার মানে হংকংয়ে 3টে দিন হাতে পেয়ে যাচ্ছে হীরালাল সোমানি। সুতরাং ধরে নেওয়া যেতে পারে আমরা যতদিনে পৌঁছবো ততদিনে ছবি সোমানির হাত থেকে সাহেবের হাতে চলে যাবে। তাহলে আমাদের গিয়ে কোনো লাভ আছে কি? কথাগুলো অবশ্যই ফেলুদাই বলছিল আমাদের শুনিয়ে শুনিয়ে। লালমোহনবাবু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, টিনটেরোটোর ইটালিয়ার উচ্চারণটা কী মশাই? তিনটেরোত্তো, বলল ফেলুদা। নামের গোটাতেই যখন 3 আর আমি যখন আছি, তখন আমার সঙ্গে তখন মিশন সাকসেসফুল না হয়ে যাই না মশাই। যাওয়ার ইচ্ছেটা আমারও ছিল পুরো মাত্রায়, বলল ফেলুদা, কিন্তু যাওয়ার এত বড় একটা জাস্টিফিকেশন খুঁজে পাওয়া আমার পক্ষে সম্ভব হতো না। মঙ্গলবার 12ই অক্টোবর রাত 10টায় এয়ার ইন্ডিয়ার 316 নম্বর ফ্লাইটে আমাদের হংকং যাওয়া। বোয়িং 707 আর 737-এ ওড়ার অভিজ্ঞতা এর আগে ছিল। এবার 747 জাম্বো জেটে চড়ে আগের সব ওড়াগুলি ছেলেমানুষি বলেই মনে হলো। প্লেনের কাছে পৌঁছে বিশ্বাসই হচ্ছিল না যে এত বড় জিনিসটা আকাশে উঠতে পারে। সিঁড়ি দিয়ে উঠে ভেতরে ঢুকে যাত্রীর ভিড় দেখে সেটা আরও বেশি করে মনে হলো। লালমোহনবাবু যে বলেছিলেন শুধু ইকোনমি ক্লাসের যাত্রীতেই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভরে যাবে, সেটা অবশ্যই বাড়াবাড়ি, কিন্তু একটা মাঝারি সাইজের সিনেমা হলের একতলাটা যে ভরে যাবে তাতে কোনো সন্দেহ নেই। ফেলুদা গতকাল সকালেই পুণ্যেন্দ্রবাবুকে টেলিগ্রাম করে দিয়েছে, আমরা হংকং পৌঁছবো আগামীকাল সকাল 8:45 হংকং টাইম। তার মানে ভারতবর্ষের চেয়ে 2.5 ঘন্টা এগিয়ে। যেখানে যাচ্ছি সেটা যদিও নতুন জায়গা, তাহলেও সেটা সম্বন্ধে পড়াশোনা করে নেওয়াটা ফেলুদার একটা অভ্যেস। তাই ও গতকালই অক্সফোর্ড বুক অফ ডিকশনারি থেকে হংকং সম্বন্ধে একটা বই কিনে নিয়েছে। আমি সেটা উল্টে পাল্টে ছবিগুলো দেখে বুঝেছি হংকংয়ের মতো এমন জমজমাট রংদার শহর খুব কমই আছে। লালমোহনবাবু উৎসাহে ফেটে পড়ছেন ঠিকই, কিন্তু যেখানে যাচ্ছেন সেই জায়গা সম্বন্ধে ধারণা এখনও মোটেই স্পষ্ট নয়। একবার জিজ্ঞেস করলেন, চীনের প্রাচীরটা দেখে আসার কোনো সুযোগ হবে কি না? তাতে ফেলুদাকে বলতে হলো যে চীনের প্রাচীর হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়নায়, পিকিংয়ের কাছে, আর হংকং হলো ব্রিটিশদের শহর। পিকিং হংকং থেকে অন্তত 500 মাইল। আবহাওয়া ভালো থাকলে জাম্বো জেটের মতো এমন মুলায়েম ঝাঁকানি শূন্য ওরা আর কোনো প্লেনে হয় না। মাঝরাত্রে ব্যাংককে নামে প্লেনটা, কিন্তু যাত্রীদের এয়ারপোর্টে নামতে দেবে না শুনে দিব্যি ঘুমিয়ে কাটিয়ে দিলাম। সকালে উঠে জানলা দিয়ে চেয়ে দেখি আমরা সমুদ্রের উপর দিয়ে উড়ে চলেছি। তারপর ক্রমে দেখা গেল জলের উপর উঁচিয়ে আছে কচ্ছপের খোলার মতো সব ছোট ছোট দ্বীপ। প্লেন নিচে নামছে বলে দ্বীপগুলো ক্রমে বড় হয়ে আসছে, আর বুঝতে পারছি তার অনেকগুলোই আসলে জলে ডুবে থাকা পাহাড়ের চূড়ো। সেগুলোর উপর দিয়ে যেতে যেতে হঠাৎ দেখতে পেলাম পাহাড়ের ঘন সবুজের উপর সাদা ছোপ। আরও কাছে আসতে সেগুলো হয়ে গেল পাহাড়ের গায়ে থরে থরে সাজানো রোডে চোখ ঝলসানো বিশাল বিশাল হাই রাইজ। হংকংয়ে ল্যান্ডিং করতে হলে পাইলটের যথেষ্ট কেরামতির দরকার হয়, সেটা আগেই শুনেছি। 3 দিকে সমুদ্রের মাঝখানে এক চিলতে ল্যান্ডিং স্ট্রিপ হিসেবে একটু গণ্ডগোল হলে জলে ঝপাং, আর বেশি গণ্ডগোল হলে সামনের পাহাড়ের সঙ্গে দড়াম। কিন্তু এই দুটোর কোনোটাই হলো না। মোক্ষম হিসেবে প্লেন গিয়ে নামলো ঠিক যেখানে নামবার ঠিক সেইখানে, আর তারপরে উল্টো মুখের দিয়ে টার্মিনাল বিল্ডিংয়ের পাশে ঠিক এমন জায়গায় দাঁড়ালো যে চাকার উপর দাঁড় করানো 2 চারকোনা মুখওয়ালা সুড়ঙ্গে এসে ইকোনমি ক্লাস আর ফার্স্ট ক্লাসের 2 দরজার মুখে বেমালুম ফিট হয়ে গেল। ফলে আমাদের আর সিঁড়ি দিয়ে সিট থেকে নামতে হলো না, সোজা দরজা দিয়ে বেরিয়ে সুড়ঙ্গে ঢুকে টার্মিনাল বিল্ডিংয়ের ভেতরে পৌঁছে গেলাম। হংকংয়ের জবাব নেই মশাই, চোখ ছানা বড়া লালমোহনবাবুর। এটা হংকংয়ের একচেটে ব্যাপার নয় লালমোহনবাবু, বলল ফেলুদা। ভারতবর্ষের বাইরে পৃথিবীর সব বড় বড় এয়ারপোর্টেই প্লেন থেকে সোজা টার্মিনাল বিল্ডিংসে ঢুকে যাবার এই ব্যবস্থা। হংকংয়ে 1 পাসের কম থাকলে ভিসা লাগে না, কাস্টমসেও বিশেষ কড়াকড়ি নেই, তাই 20 মিনিটের মধ্যে সব ল্যাঠা চুকে গেল। লাগেজ ছিল সামান্যই, 3 জনের 3টে ছোট সুটকেস আর কাঁধে একটি করে ছোট্ট ব্যাগ। সব মাল আমাদের সঙ্গেই ছিল। কাস্টমস থেকে বেরিয়ে এসে দেখি
একটা জায়গায় লোকের ভীষণ ভিড়, তাদের মধ্যে একজনের হাতে একটা হাতলের মাথায় বোর্ডে লেখা পি মিটার। বুঝলাম ইনিই পূর্ণেন্দু পাল। পরস্পরের মুখ চেনা নেই বলেই এই ব্যবস্থা। ওয়েলকাম টু হংকং বলে আমাদের অভ্যর্থনা করলেন পালমশাই। নবকুমার বাবুরই বয়সী, অর্থাৎ 40-42-এর মধ্যেই। মাথায় টাক পড়ে গেছে, তবে দিব্যি চকচকে স্মার্ট চেহারা, আর গায়ের খয়েরি স্যুটটাও স্মার্ট আর চকচকে। ভদ্রলোক যে রোজগার ভালোই করেন আর দিব্যি এখানে ফুর্তিতে আছেন সেটা আর বলে দিতে হবে না। একটা গাঢ় নীল জার্মান ওপেল গাড়িতে গিয়ে উঠলাম আমরা। ভদ্রলোক নিজেই ড্রাইভ করেন। ফেলুদার পাশে সামনে বসলো, আমরা দুজনে পেছনে। আমাদের গাড়ি রওনা দিয়ে দিল। এয়ারপোর্টটা কাউলুনে। বললেন মিস্টার পাল, আমার বাসস্থান এবং দোকান দুটোই হংকংয়ে, কাজে আমাদের বে পেরিয়ে ওপরে যেতে হবে। আপনার উপর এভাবে ভর করার জন্য সত্যিই আমি খুব লজ্জিত, বলল ফেলুদা। ভদ্রলোক কথাটা উড়িয়েই দিলেন। কি বলছেন মশাই, এইটুকু করবো না? এখানে একজন বাঙালির মুখ দেখতে পেলে কীরকম লাগে তা কী করে বোঝাবো বলুন তো? ভারতীয় গিজগিজ করছে হংকংয়ে, তবে বঙ্গ সন্তান তো খুব বেশি নেই। আমাদের হোটেলের কোনো ব্যবস্থা হয়েছে? তবে আগে চলুন তো আমার ফ্ল্যাটে। আপনি তো ডিটেকটিভ? আগে হ্যাঁ। কোনো তদন্তের ব্যাপারে এসেছেন তো? হ্যাঁ, একদিনের মামলা, কাল রাত্রেই আবার এয়ার ইন্ডিয়াতেই ফিরে যাব। কি ব্যাপার বলুন তো? নবকুমার বাবুদের বাড়ি থেকে একটি মহামূল্য পেন্টিং চুরি হয়ে গেছে, সেটা এসছে এখানে। এনেছে সোমানি বলে এক ভদ্রলোক, হীরালাল সোমানি। সেটা চালান যাবে এক আর্মেনিয়ানের হাতে। জিনিসটার দাম বেশ কয়েক লাখ টাকা। বলেন কি? সেইটাকেই উদ্ধার করতে হবে। ওরে বাবা, এ তো ফিল্মের গপ্প মশাই। তাই আর্মেনিয়ানটি থাকেন কোথায়? এর অফিসের ঠিকানা আছে আমার কাছে। সোমানি কি কলকাতার লোক? হ্যাঁ, এবং তিনি এসছেন গত শনিবারের ফ্লাইটে। সে ছবি ইতিমধ্যে সাহেবের কাছে পৌঁছে গেছে। সর্বনাশ। তাহলেও সাহেবের সঙ্গে একবার দেখা করে ব্যাপারটা বলতে হবে। চোরাই মাল ঘরে রাখা তার পক্ষেও নিরাপদ নয়, সেইটা তাকে বুঝিয়ে দিতে হবে। পূর্ণেন্দুবাবুকে বেশ চিন্তিত বলেই মনে হলো। লালমোহনবাবুকে একটু গম্ভীর দেখে গলা বেশি না তুলে জিজ্ঞেস করলাম, কী ব্যাপার? হংকংকে কি বিদেশ বলা চলে? জিজ্ঞেস করলেন ভদ্রলোক। আমি বললাম, তা কী করে বলবেন? বিলেত তো পশ্চিমে, এটা তো ফার ইস্ট। তবে বিলেতের যা ছবি দেখেছি তার সঙ্গে এর কোনো তফাৎ নেই। ফেলুদার কান খাড়া, কথাগুলো শুনে ফেলেছে। বলল, আপনি চিন্তা করবেন না লালমোহনবাবু, আপনার গড়পাড়ের বন্ধুদের বলবেন হংকংকে বলা হয় প্রাচ্যের লন্ডন, তাতেই ওরা যথেষ্ট ইমপ্রেসড হবেন। প্রাচ্যের লন্ডন? গুড। ভদ্রলোক প্রাচ্যের লন্ডন বলে বিড়বিড় করছেন, এমন সময় আমাদের গাড়িটা গোঁত খেয়ে একটা চওড়া টানেলের ভেতর ঢুকে গেল। সার বাঁধা হলদে বাতিতে সমস্ত টানেলের মধ্যে একটা কমলা আভা ছড়িয়ে গেছে। পূর্ণেন্দুবাবু বললেন, আমরা নাকি জলের তলা দিয়ে চলেছি। আমাদের মাথার উপর হংকং শহর। আমরা বেরোবো একেবারে হংকংয়ের আলোয়। লালমোহনবাবু বললেন, এমন দুর্দান্ত শহর, তার নামটা এমন হুপিং কাশির মতো হলো কেন মশাই? হংকং মানে কি জানেন তো? জিজ্ঞেস করলেন পূর্ণেন্দুবাবু। সুবাসিত বন্দর, বলল ফেলুদা। বুঝলাম, ও খবরটা পেয়েছে ওই বইটা থেকে। বেশ কিছুক্ষণ এই পথে চলার পর টানেল থেকে বেরিয়ে দেখলাম ছোট বড় মাঝারি নানা রকম জলযান সমেত পুরো বন্দরটা আমাদের পাশে বিছিয়ে রয়েছে, আর তারও পেছনে দূরে দেখা যাচ্ছে ফেলে আসা কাউলুন শহর। আমাদের বাই এখন বিশাল হাই রাইজ, কোনোটা অফিস, কোনোটা হোটেল, প্রত্যেকটারই নিচে লোভনীয় জিনিসে ঠাসা দোকানের সারি। পরে বুঝেছিলাম পুরো হংকং শহরটাই একটা অতিকায় ডিপার্টমেন্ট স্টোরের মতো। এমন কোনো জিনিস নেই যা হংকংয়ে পাওয়া যায় না। কিছু দূর গিয়ে বাই ঘুরে দুটো হাই রাইজের মাঝখান দিয়ে আমরা আরেকটা বড় রাস্তায় গিয়ে পড়লাম। এমন রাস্তা আমি কখনোই দেখিনি। ফুটপাথ দিয়ে চলেছে কাতারে কাতারে লোক, আর রাস্তা দিয়ে চলেছে ট্যাক্সি, বাস, প্রাইভেট গাড়ি আর ডবল ডেকার ট্রাম। ট্রামের মাথা থেকে ডান্ডা বেরিয়ে তারের সঙ্গে লাগানো, কিন্তু রাস্তায় লাইন বলে কিছুই নেই। রাস্তার দুপাশে রয়েছে দোকানের পর দোকান। তাদের সাইনবোর্ডগুলো দোকানের গা থেকে বেরিয়ে আমাদের মাথার উপর এমনভাবে ভিড় করে আছে যে আকাশ দেখাই যায় না। চীনে ভাষা লেখা হয় ওপর থেকে নিচে, তাই সাইনবোর্ডগুলো ওপর থেকে নিচে, তার এক একটা 8-10 হাত লম্বা। ট্রাফিক প্রচণ্ড। আমাদের গাড়িও চলছে খুব ধীরে, তাই আমরা আশপাশটা মিটিয়ে দেখে নিচ্ছি। এই অদ্ভুত শহরের অদ্ভুত রাস্তার চেহারাটা। কলকাতার ধরমতলাতেও ভিড় দেখেছি, কিন্তু সেখানে অনেক লোকের মধ্যেই যেন একটা যাচ্ছি ভাব, যেন তাদের হাতে অনেক সময়, রাস্তাটা যেন তাদের দাঁড়িয়ে আড্ডা মারার জায়গা। এখানে লোকের কিন্তু সেরকম কিছু নয়। সকলেই ভীষণ ব্যস্ত, সকলেই হাঁটছে, সকলেরই তারা। বেশিরভাগই চীনে, তাদের কারুর চীনে পোশাক, কারুর বিদেশি পোশাক। এদের মধ্যে কিছু সাহেব মেমও আছে, তাদের হাতে ক্যামেরা, চোখে কৌতূহলী দৃষ্টি,
আর মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ে এদিক ওদিক ঘাড় ঘোরানো থেকে বোঝা যায় এরা ট্যুরিস্ট। অবশেষে এই রাস্তাও পিছনে ফেলে একটা সরু রাস্তা ধরে একটা অপেক্ষাকৃত নিরিবিলি অঞ্চলে এসে পড়লাম আমরা। পরে জেনেছিলাম এটার নাম প্যাটারসন স্ট্রিট। এখানেই একটা 32 তলা বাড়ির 7 তলায় পূর্ণেন্দুবাবুর ফ্ল্যাট। গাড়ি থেকে যখন নামছি তখন আমাদের পাশ দিয়ে একটা কালো গাড়ি হঠাৎ স্পিড বাড়িয়ে বেরিয়ে গেল, আর ফেলুদা কেমন যেন একটা টান টান হয়ে গেল। এই গাড়িটাকে আমি আগেও আমাদের পিছনে আসতে দেখেছি। এদিকে পূর্ণেন্দুবাবু নেমেই এগিয়ে গেছেন, কাজেই আমাদেরও তাকে অনুসরণ করতে হলো। একটু হাত পা ছড়িয়ে বসুন মশাই, আমাদের নিয়ে তার বৈঠকখানায় ঢুকেই বললেন পূর্ণেন্দুবাবু। দুঃখের বিষয়, আমার এক ভাগ্নের বিয়ে, তাই আমার স্ত্রী এবং ছেলে মেয়ে এই সেদিন রেখে এসেছি কলকাতায়। আশা করি আতিথেয়তার একটু আধটু ত্রুটি হলে মাইন্ড করবেন না। কি খাবেন বলুন? সবচেয়ে ভালো হয় চা হলে, বলল ফেলুদা। টি ব্যাগসে আপত্তি নেই তো? মোটেই না। ঘরের উত্তর দিকে একটা বড় ছড়ানো জানলা দিয়ে হংকংয়ে শহরটা দেখা যায়। লালমোহনবাবু দৃশ্য দেখছেন, আমি দেখছি সোনি কালার টেলিভিশনের পাশে আরেকটা যন্ত্র, সেটাও নিশ্চয়ই ভিডিও। তার পাশে 3 তাক ভরা ভিডিও ফিল্ম, তার মধ্যে বেশিরভাগই হিন্দি, আর অন্য পাশে টেবিলের উপর ডাই করা ম্যাগাজিন। ফেলুদা তারই খানকতক টেনে নিয়ে পাতা উল্টাতে আরম্ভ করেছে। মিস্টার পাল ঘরে নেই, তাই এই ফাঁকে প্রশ্নটা না করে পারলাম না। গাড়িতে কে ছিল ফেলুদা? যে না থাকলে আমাদের আশা বৃথা হতো। বুঝেছি, হিরালাল সামানি। কিন্তু লোকটা কী করে জানলো যে আমরা এসেছি? খুব সহজ, বলল ফেলুদা। আমরা যেভাবে ওর আসার ব্যাপারটা জেনেছি, ও ঠিক সেইভাবেই জেনেছে। প্যাসেঞ্জার লিস্ট চেক করেছে। এয়ারপোর্টে ছেলে নিশ্চয়ই ওখান থেকে পিছু নিয়েছে। লালমোহনবাবু জানলা থেকে ফিরে এসে বললেন, ছবি যদি পাচার হয়ে গিয়ে থাকে তাহলে আর আমাদের পেছনে লাগার কারণটা কি? সেটাই তো ভাবছি। আসুন স্যার। পূর্ণেন্দুবাবু ট্রেতে চা নিয়ে এসছেন, সঙ্গে বিলিতি বিস্কুট। টেবিলের উপর ট্রেটা রেখে ফেলুদার দিকে ফিরে বললেন, আপনি যে মান্ধাতার আমলের ফিল্মের পত্রিকায় মশগুল হয়ে পড়লেন মশাই। ফেলুদা একটা ছবি বেশ মন দিয়ে দেখতে দেখতে বলল, স্ক্রিন ওয়ার্ল্ডের এই সংখ্যাটা কি আপনার খুব কাজে লাগছে? এটা 76-এর। মোটেই না, আপনি স্বচ্ছন্দে নিতে পারেন। ওগুলো আমি দেখিই না মশাই। দেখেন আমার গিন্নি, একেবারে ফিল্মের পোকা। থ্যাংক ইউ। তবসে এই পত্রিকাটা আমার ব্যাগের মধ্যে ভরে দিত। আপনাদের এখানে আপিস টাপিস খোলে কখন? আর মিনিট 10-এর মধ্যেই খুলে যাবে। আপনি সেই সাহেবকে ফোন করবেন তো? আগে হ্যাঁ। নম্বর আছে? আছে। ফেলুদা নোটবুক বার করলো। এই যে 5311686। হংকংয়ের নম্বর। অফিসটা কোথায়? হেনেসি স্ট্রিট 14 নম্বর। আপনি 10টায় ফোন করলেই পেয়ে যাবেন। আমাদের হোটেল কোনটা কোনটা ঠিক করেছেন জানতে পারি কি? পার্ল হোটেল। এখান থেকে হেঁটে 5 মিনিট। তাড়াহুড়োর কিছু নেই, দুপুরের খাওয়াটা সেরে যাবেন এখন। কাছেই খুব ভালো ক্যান্টিন রেস্টুরেন্ট আছে। তারপর আপনাদের মিশন যদি আজ সাকসেসফুল হয়েই যায়, তাহলে কাল নিয়ে যাব কালগুনের এক রেস্টুরেন্টে। এমন একটা জিনিস খাওয়াবো যা কখনও আগে খাননি। কী জিনিস মশাই? লালমোহনবাবু জিজ্ঞেস করলেন। এরা তো আরশোলা টারশোলাও খায় বলে শুনেছি। শুধু আরশোলা কেন, বলল ফেলুদা। আরশোলা, হাঙরের পাখনা, বাদরের ঘিলু, এমনকি সময় সময় কুকুরের মাংস পর্যন্ত। একেবারে অন্য জিনিস মশাই, বললেন পূর্ণেন্দুবাবু। ফ্রাইড স্নেক। স্নেক? লালমোহনবাবুর চোখ নাক সব একসঙ্গে কুঁচকে গেল। স্নেক মানে সর্প? সাপ? সর্প, সাপের স্যুপ, সাপের মাংস, ফ্রাইড স্নেক সব পাওয়া যায়। খেতে ভালো? অপূর্ব। ব্যাঙের মাংস তো অতি সুস্বাদু জিনিস, জানেন বোধ হয়। তা ব্যাঙের ভক্ষক কেন ভালো হবে না খেতে, বলুন দেখি? লালমোহনবাবু যদিও বলেন, তা বটে তা বটে, কিন্তু যুক্তি পুরোপুরি মানলেন বলে মনে হলো না। ফেলুদা উঠে পড়েছে। যদি কিছু মনে না করেন আপনার টেলিফোনটা। নিশ্চয়ই নিশ্চয়ই। ফেলুদা আর্মিনিয়ান সাহেবের নম্বরটা ডায়াল করলো। এই ডায়ালিং আমাদের মতো ঘুরিয়ে ডায়ালিং নয়, এটা বোতাম টিপে ডায়ালিং। টিপার সঙ্গে সঙ্গে বিভিন্ন নম্বরে বিভিন্ন সুরে একটা পিঁ পিঁ শব্দ হয়। আমি একটু ক্রিকোরিয়ন সাহেবের সঙ্গে কথা বলতে চাই। তিনি তো নেই। কোথায় গেছেন? তাইওয়ান। কবে? গত শুক্রবার। আজ সন্ধ্যায় ফিরবেন। থ্যাংক ইউ। ফেলুদা ফোন রেখে তারপর কী কথা হয়েছে সেটা বলল আমাদের। তার মানে সেই ছবি এখনও সোমানির কাছেই আছে, বললেন পূর্ণেন্দুবাবু। তাই তো মনে হচ্ছে, বলল ফেলুদা। তার মানে আমাদের এখানে আসাটা ব্যর্থ হয়নি। ইয়ং কি রেস্টুরেন্টে আমাদের দুর্দান্ত ভালো চীনে খাবার খাইয়ে বাইরে বেরিয়ে এসে পূর্ণেন্দুবাবু বললেন, আপনাদের 3টের আগে যখন হোটেলে যাওয়ার কোনো দরকার নেই, তখন কিছু কেনাকাটার থাকলে এই বেলা সেরে নিন। অবশ্যই কালকেও সময় পাবেন। আপনাদের ফ্লাইট তো সেই রাত 10টায়। কিনি বা না কিনি, 2-একটা দোকানে অন্তত একটু উকি দিতে পারলে ভালো হতো, বলল ফেলুদা। আমার দোকানে নিয়ে যেতে পারতাম, কিন্তু সে তো ভারতীয় জিনিস। আপনার এর ইন্টারেস্ট হবে না বোধ হয়।
লালমোহনবাবুর একটা পকেট ক্যালকুলেটর কেনার শখ। বইয়ের বিক্রির হিসেবটা নাকি চেক করতে সুবিধা হয়, তাই ইলেকট্রনিক্সের দোকানে যাওয়াই স্থির হলো।